ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। অ্যাজ ইউজুয়াল আমরা আগের ভিডিও থেকে কয়েকজন সাবস্ক্রাইবারের কমেন্ট এখানে তুলে ধরেছি টু সে থ্যাংক ইউ। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু বিকাম দ্য নেক্সট ওয়ান, তাহলে ডেফিনেটলি ইনস্টাগ্রামে আর ইউটিউবে মুখার্জিস ফ্যামিলি ক্যানভাস এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করো। আর ডেফিনেটলি এই ভিডিওটা পুরোটা দেখে কমেন্টে তোমাদের কমেন্ট করো। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও। সো কিপ ওয়াচিং। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি তোমাদের সাথে। হোপ তোমরা ভালো আছো, আনন্দে আছো। আজ প্রচুর সানি এডিনবার্গে। আজ এডিনবার্গ হিস্টোরিক, এবং তারপরে আমরা যেটা বলছি যে আমরা হিস্টোরিক আরেকটা জায়গায় তোমাদের আজকে নিয়ে যাচ্ছি। এটা একটু সারপ্রাইজ রইলো তোমাদেরকে। আমাদের সাথে থাকো, আনন্দে থাকো আর দেখতে থাকো কি হয়। হ্যালো এভরিওয়ান। তো আজকে ইন্ট্রোডাকশনটা দিয়েই দিল সপ্তর্ষি। আমরা একটা জায়গায় যাচ্ছি। তো টাইটেল দেখে তো বুঝতেই পেরে গেছো, টাইটেল আর থাম্বনেল দেখে, তাহলেও এখন বলছি না। তো ডেস্টিনেশন দেখতেই পাচ্ছ, ন্যাশনাল মিউজিয়াম অফ স্কটল্যান্ড। এসে গেছে, এটা প্রথমবারই আসছি, আগে কোনোদিন এখানে আসিনি। তো দেখা যাক ভেতরে গিয়ে কি হয়। এখানে সপ্তর্ষি কিছু বলতে চায়, তো আই হ্যান্ড ইট ওভার টু সপ্তর্ষি। হ্যাঁ, তা তোমরা আমাদের সাথে রয়েছো, খুব ভালো লাগছে। এই দেখো, আমরা এই 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 যে প্লেসটা, এটা খুব দুর্দান্ত একটা প্লেস। হ্যাঁ, এডিনবার্গের অন্যতম একটা সুন্দর জায়গা, এবং তোমরা ভিডিওতে দেখছো যে কত হিস্টোরিক বিল্ডিংসগুলো এখানে রয়েছে। আজকের আমাদের ট্যুরটা হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম অফ স্কটল্যান্ডে। এখানে আমরা দেখবো যে স্কটল্যান্ডের কি হিস্টোরিক জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো আমরা এখনো পর্যন্ত জানি না। এবং আমাদের সাথে এই ট্যুরটা তোমরা করো। হোপফুলি যে তোমরাও এই ট্যুরটার পরে অনেক কিছু জানবে, অনেক কিছু শিখবে। এখন আমরা চলে এসেছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে। তোমরা হয়তো অনেকেই জন লেগি বিয়ার্ডের নাম শুনেছো, যে টেলিভিশন আবিষ্কার করেছিল। এখন আমরা দেখব সেই টেলিভিশনের সাথে সাথে আর কি কি জিনিস সায়েন্স অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামে রয়েছে। স্যার রবার্ট ওয়াটসন আবিষ্কার করেছিল র্যাডার। তোমরা এক্ষুনি দেখতে পাবে যে কিছু র্যাডার, কিছু রোবট, কিছু জেট ইঞ্জিন। বলা বাহুল্য যে জেট ইঞ্জিন কিন্তু প্রথম আবিষ্কার হয়েছিল ব্রিটেনে। 1930 সালে স্যার ফ্র্যাঙ্ক হুইটেল আবিষ্কার করলেন জেট ইঞ্জিন। স্যার ফ্র্যাঙ্ক হুইটেল ছিলেন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স ইঞ্জিনিয়ারদের অফিসার, এবং শুধু তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনেই নন, তিনি কিন্তু সায়েন্সের দিক থেকেও জেট ইঞ্জিন আবিষ্কার করবার জন্যে তিনি দুকদম এগিয়েছিলেন। ইতিমধ্যে স্যার ক্রিস্টোফার ক্রকটেল তিনি আবিষ্কার করলেন হোভারক্রাফট 1950-তে। যখন এই সমস্ত কিছু চলছিল, তার মধ্যে ব্রিটিশ এবং ফ্রান্স তারা একত্রিতভাবে টুগেদার তারা আবিষ্কার করলো কনকর্ড। এটা ছিল ওয়ার্ল্ডের সুপারসনিক প্যাসেঞ্জার এয়ারক্রাফট। তোমরা দেখতে পাচ্ছ সেই কনকর্ডের কয়েকটা জায়গা আমরা এইখানে তুলে ধরছি তোমাদের সামনে। এবং এটা প্রথম কনকর্ডটা ফ্লাই করেছিল 1969-এ, এবং এরা প্যাসেঞ্জার নামা শুরু করেছিল 1976-1976-এ। কিন্তু কনকর্ড কোনো একটি নির্দিষ্ট কারণের জন্য 2003-তে রিটায়ার করে গিয়েছিল। এইসব যখন এই ধরনের ঘটনাগুলো চলছে, ব্রিটেন কিন্তু কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট করছে ইনভেনশনের দিক থেকে। ওয়ান অফ দ্য বিগেস্ট ইনভেনশন ছিল হ্যারিয়ার জাম্প জেট, যেটা ভার্টিক্যালি উপরে উঠতে পারতো।
এখন তোমরা যে যুদ্ধের জাহাজগুলো দেখো, জেনারেলি রাফাইল বলো, তুমি F-16 বলো, সেই যুদ্ধের বিমানগুলো যেরকমভাবে ওপরে মাল্টি রোল ভার্টিক্যালি ওপরে ওঠে, তার কিন্তু পায়োনিয়ার ছিল এই হ্যারিয়ার জামজেট। এবং তোমরা আশ্চর্য হবে, এই হ্যারিয়ার জামজেটটা কিন্তু 19 শতকে 1960-তে প্রথম আবিষ্কার হয়ে গিয়েছিল। এখন আমরা দেখছি স্টিম লোকোমোটিভস, যেটা এই আর্লি 19th সেঞ্চুরিতে আবিষ্কার হয়েছিল। রিচার্ড থিক প্রথম ফার্স্ট স্টিমিং যে রেল ইঞ্জিন সেটা আবিষ্কার করেছিল। তখন এটাকে বলা হতো স্টিম লোকোমোটিভস। ব্রিটেনে 1830 সালে রেলপথ বিস্তার হয়েছিল। তোমরা জানো যে যখন আমাদের ইন্ডিয়াতে ব্রিটিশ সাম্রাজ্য চলছিল, তারাও আমাদের দেশে রেলপথটাকে বিস্তার করেছিল। কিন্তু তার বহু যুগ আগে 1830 সালেই কিন্তু ব্রিটেনে রেলপথ বিস্তার হয়েছিল। এবং এই যে তুমি রেল ইঞ্জিনটা দেখলে, তোমরা এই রেল ইঞ্জিনটা দেখলে, এই রেল ইঞ্জিন কিন্তু সেই রেলপথের উপর দিয়ে চলে। মোটর স্পোর্টস ইউকেতে আবিষ্কার হয়েছিল 1902-তে। ওকে, এবং ইউকে তারপর থেকেই ডেভেলপমেন্ট এবং ম্যানুফ্যাকচারিং ইন মোটর স্পোর্টস টেকনোলজিতে অলওয়েজ পায়োনিয়ার। ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স ইভেন্ট এভরি ইয়ার ইউকেতে এখন অর্গানাইজড হয়, এবং ব্রিটেনের গ্র্যান্ড প্রিক্স ড্রাইভাররা ফর্মুলা 1 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অলওয়েজ পার্টিসিপেট করে। এবং তোমরা অনেকেই জানো ড্যানিয়েল হিল, লুইস হ্যামিল্টন অ্যান্ড জেনসন বাটন, দে আর one of the greatest Formula 1 racing driver who own the grand championship of Formula 1. আমরা এখন চলে এসেছি ড্রেসিং সেকশানে। আমরা এই ড্রেসিং সেকশানে দেখতে পাবো যে ট্র্যাডিশনাল টাইম থেকে ইউকের রাজরাজারা কী ধরনের ড্রেস পরতো, রাজারা রানীরা কী ধরনের ড্রেস পরতো। এবং দেখো, ইংল্যান্ডের যে রেভলিউশন হয়েছে, সেখানে অ্যাংলো স্যাক্সন টাইম ছিল, সেখানে ভাইকিংসের টাইম ছিল, সেখানে মিডল এজের ডিফারেন্ট রাজরাজারা এসেছিলো, যেমন হেনরি এইট, ওয়ান অফ দেম ভেরি রিমার্কেবল, ভেরি ফেমাস একজন কিং ছিল। তার সাথে সাথে তোমার ম্যারি স্কট বলে একজন রানী ছিলেন, রাইট? তো ডিফারেন্ট রাজরাজারা তারা ডিফারেন্ট কাইন্ড অফ ড্রেস পরতো। তো আবার যখন যুদ্ধ চলতো তখন তারা এক ধরনের ড্রেস পরতো। তোমরা দেখতে পাচ্ছ এখানে যুদ্ধের সময় কী ধরনের ড্রেস রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ। তেমনি সাধারণভাবে তারা কী ধরনের ড্রেস পরতো রাজরাজারা, সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। স্পেশালি একটা কথা বলবো, যখন তোমরা এই ড্রেসগুলো দেখছো, এদের মধ্যে তুমি দেখতে পাবে একটা রয়্যাল সিগনিফিকেন্স রয়েছে এই ড্রেসগুলোর মধ্যে। এবং যেরকমভাবে রিফরমেশন হয়েছে ইংল্যান্ডের অর ইউকের হিস্ট্রিতে, স্কটল্যান্ডের হিস্ট্রি বলো, আয়ারল্যান্ডের হিস্ট্রি বলো, তেমনিভাবে দেখবে যে ড্রেসগুলো এরকমভাবে পরিবর্তন হয়েছে। এখানে দু ধরনেরই ড্রেস রাখা রয়েছে, মডার্ন এবং তখনকার দিনে কীরকম ড্রেস পরতো। এরকম ড্রেস কিন্তু আমরা অনেক মুভিজেই দেখেছি, বাট সামনাসামনি দেখলাম, বেশ ভালো লাগলো। প্রত্যেকটার পেছনে হিস্ট্রি রয়েছে যেগুলো কভার করতে পারলাম না, বাট অনেক নোটস ছিল কিভাবে, কে তৈরি করেছে, কে ডিজাইন করেছে। এবং তোমরা এগুলো শুজ দেখতে পাচ্ছ, এখন শুজগুলো তৈরি যেগুলো তখনকার দিনে ইউজ হতো, উডেন শুজও রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে গ্লাস শুজ। এবং প্রত্যেকটারই কিন্তু ডিজাইনিং এবং কিভাবে তৈরি হয়েছে সেগুলোর উপর নোটস দেওয়া রয়েছে, যেগুলো অত ইনডেপথ কভার করতে পারলাম না।
but it's good to see the designs এবং they're all modern designs এবং কিছু কিছু রয়েছে যেগুলো আগেকার দিনে ইউজ হতো so it was all over really a good experience. এখন আমরা চলে এসেছি অ্যানিম্যাল প্ল্যানেটে। এই জায়গাটা বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ ইন্টারেস্টিং। শ্রিয়া খুব এনজয় করেছে। তোমরা দেখতে পাচ্ছ যে একটা জুতে যে ধরনের অ্যানিমেলস আমরা দেখতে পারি, এটা একটা জাস্ট স্ন্যাপশট। শ্রিয়া কিন্তু দেখেই বুঝতে পেরেছে যে এটা রিয়েল নয় কিছুই, এবং কিন্তু এনি কিড উইল এনজয় হেয়ার, রাইট? তো এখানে কী কী আমরা দেখলাম কুইকলি বলি। পোলার বিয়ার থেকে শুরু করে, জিরাফ থেকে শুরু করে, টাইগার্স, লায়ন্স, যে কোনো ধরনের স্নেক অ্যান্ড স্পেশাল অ্যাট্রাকশন আমাদের ডাইনোসর। অবভিয়াসলি ওটা দেখার জন্য শ্রিয়া সবথেকে বেশি এক্সাইটেড ছিল। আর প্রত্যেকটা অ্যানিমেলের সাথে সাথেই কিন্তু নোটস দেওয়া রয়েছে যে ওরা কোন জায়গায় থাকতে বেশি পছন্দ করে, তাদের ক্লাইমেটিক কন্ডিশন কীরকমভাবে থাকে বা কী খেয়ে বেঁচে থাকে, সব কিছুর ইনফরমেশনসই দেওয়া রয়েছে। ম্যাক্সিমাম টাইম আমরা কিন্তু এই অ্যানিমালসদের এই সেকশনটাতেই স্পেন্ড করেছি। এর সঙ্গে বলে রাখি, এই এত কিছু দেখছি, এই সব কিছু কিন্তু ফ্রি অফ কস্টে। তো আমাদের কোনো এন্ট্রি ফিস ছিল না, শুধু আমাদের টাইমটা বুক করে যেতে হয়েছিল বিকজ অফ দ্য কোভিড সিচুয়েশন। ওরা চাইছিল পুরো গ্রুপ যাতে একসময় সবাই এসে না ঢোকে, সেই জন্য উই ওয়্যার গিভেন আ স্পেসিফাইড টাইম, যে টাইমটা আমরা গেছিলাম। এবং আমরা ভালোই ঘুরেছি, খুব একটা এমন কিছুই ক্রাউড ছিল না। প্রতি বছর এই সামার ভ্যাকেশনের সময় 7 উইকস যখন স্কুল অফ থাকে, সেই সময় এডিনবার্গ এই মিউজিয়ামে ঢোকাটা কিন্তু একদম ফ্রি অফ কস্ট হয়ে যায় ফর এভরিওয়ান, সো দ্যাট কিডস ক্যান এনজয় দ্য এডিনবার্গ সায়েন্স ফেস্টিভ্যাল। শুধু ইউকের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নয়, এখানে কিন্তু এশিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টও রাখা রয়েছে, যেমন তবলা, এবং অল ওভার ওয়ার্ল্ডে যেগুলো ফেমাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সেগুলো এখানে রাখা রয়েছে। এখানে দেখো স্লেজ রাখা রয়েছে, মডার্ন স্লেজ এবং আগেকার দিনের স্লেজ, যেটা আগে ফক্স টানতো। আমরা এখন চলে এসেছি মিউজিয়ামের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, এবং তোমরা এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এখানকার কেমিস্ট্রি আর ফার্মাসিস্ট এই জায়গাতে স্কটল্যান্ড কতটা এগিয়ে ছিল তার একটা নিদর্শন। একটা নাম বলবো এখানে, জোসেফ ব্ল্যাক, রাইট? তো জোসেফ ব্ল্যাক 1728 সালে স্কটল্যান্ডে জন্মেছিল, এবং উনি প্রফেসর ছিলেন ইউনিভার্সিটি অফ গ্লাসগো অ্যান্ড ইউনিভার্সিটি অফ এডিনবরার, এবং তিনি ভ্যারিয়াস কেমিস্ট্রির জিনিস নিয়ে তৎকালীন সময়ে কাজ করতো, এবং সে কয়েকটা জিনিস আবিষ্কার করেছিল। জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখি, আমরা জানি যে লিন তাপ, রাইট, যাকে বলে ল্যাটেন্ট হিট, সেটা কিন্তু জোসেফ ব্ল্যাক আবিষ্কার করেছিল, এবং তার সাথে সাথে জোসেফ ব্ল্যাক কিন্তু কার্বন ডাই অক্সাইডের ডিসকভারি করেছিল, ঠিক আছে? এবং স্পেসিফিক হিট যেটাকে বলে। এখানে কিন্তু দেখো ব্যালকনি ক্যাফেও রয়েছে, কি মনে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করা যায়? এই দেখো এখানে কি সুন্দর ব্যালকনি ক্যাফে রয়েছে। কিন্তু এখানে সব স্কটিশ ফুড পাবে তোমরা। আমরা যে ধরনের স্পাইসি বা মজাদার খাবার খাই, কাবাব, চিকেন, সেইগুলো হয়তো পাবে না। পাবে স্কটিশ ওই স্যান্ডউইচ, হ্যাঁ, চিকেন স্যান্ডউইচ খেতে পারো, আর কফি খেতে পারো। তুমি কি চাইছো না, তুমি কি খেতে চাইছো? দেখো, আমি চাইছি এমন একটা খাবার খেতে যে খাবারটা খেলে বেশ ঝাক্কাস লাগবে। সেটা কি স্কটিশ হবে, কি ব্রিটিশ হবে, কি ইন্ডিয়ান হবে, ক্রমশ। আচ্ছা, বেশ, ওকে।
ভাইকিংসরা এগুলো পড়তো, ভাইকিংসরা পড়তো না এরকম। মুসলিম সোলজার্স। এটা ক্লক 1921-এ তৈরি হয়েছিল। আর যে ক্লকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই এখানে one of the Scotland's most famous inventors হচ্ছে Alexander Graham Bell. He is best known for producing world's best and first telephone 1876 when he was just 29 years old. আর মিউচার কালিয়াচক শাখা, এটা মিষ্টি কোনো একটা বাংলাদেশি কোনো মানুষের অ্যাড্রেস, বাট দারুণ লাগলো। এখানে বিভিন্ন রকম ফোন রয়েছে, তার মধ্যে মানে বাংলা লেখাটা দেখে একদম দৌড়ে এলাম, ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। আর মানে হঠাৎ করে বাংলা লেখা দেখে চমকে উঠলাম। এডিনবার্গ মিউজিয়ামে বাংলা। Sir Kirkpatrick Macmillan, he was a Scottish blacksmith. উনি কিন্তু ইনভেন্ট করেন পেডেল ড্রিভেন বাইসাইকেল ইন স্কটল্যান্ড, অ্যান্ড হি ওয়াজ আ ব্ল্যাকস্মিথ। তো এখানে বিভিন্ন রকম বাইসাইকেলের ডিফারেন্ট শেপস দেখো এখানে ডিসপ্লেতে রাখা রয়েছে। কোভিড সিচুয়েশনকে মাথায় রেখে এখানে স্কটল্যান্ড গভর্নমেন্ট এই পোর্টেবল চেয়ারগুলোর ব্যবস্থা করেছে। যদি সিট ফুল থাকে, যেখানে পার্মানেন্ট চেয়ারগুলো রয়েছে, তো এরকম কিছু পোর্টেবল চেয়ার রেখে দিয়েছে উইচ ইউ ক্যান ইউজ, এবং তারপর ইউজ হয়ে গেলে ইউ ক্যান কিপ দেম ব্যাক। স্কটল্যান্ডে গ্লাস মেকিং শুরু হয় 1610-এ, যখন কিং জেমস VI ওয়াজ রুলিং স্কটল্যান্ড। জালনায় যে গ্লাসটা ইউজ করা হতো সেটা ইস্ট ওয়েমসেস অফ ফিফিতে তৈরি হতো। ডেকোরেটিভ যে কোনো গ্লাস মেকিং আইটেম শুরু হয় 19th সেঞ্চুরিতে। আর সায়েন্টিফিক যে ইনস্ট্রুমেন্ট, সেই জিনিসগুলো গ্লাসের তৈরি শুরু হয় ইন 20th সেঞ্চুরি।
এইটা যা ছোটটা যা শ্রেয়া ছোটটা যাও শ্রেয়া মিউজিশিয়ান আর ড্যাডি মিউজিশিয়ান শ্রেয়া আর ড্যাডি কিন্তু এখানে বাজাচ্ছে একটা বিশাল বড় জাইলোফোন হ্যাঁ মা একটুখানি সি ফিশটা একটু দেখিয়ে দিই পিঙ্ক কালারের ওইখান থেকে শুরু হয়েছে এই অবধি এখানে হচ্ছে টেস্ট বার্ডগুলো মানে ওই যে টেস্ট বার্ডগুলো দেখা যাচ্ছে এখানে such a big one গ্রেট ব্রিটেনের ম্যাপটা যদি আমরা দেখি তাহলে দেখব যে স্কটল্যান্ডটা একদম ওপরে আইসল্যান্ডের খুব কাছে বলে সবসময় একটা তীব্র ঠান্ডা হাওয়া চলে এবং এডিনবার্গ হচ্ছে তার ক্যাপিটাল এছাড়াও কয়েকটা বড় সিটি রয়েছে যেমন গ্লাসগো এবং তোমাদের হচ্ছে অ্যাবারডিন রাইট এইগুলো রয়েছে স্কটল্যান্ডের হিস্ট্রির দিকে যদি দেখি তাহলে দেখো ইংলিশরা ছিল এরকম কি সবসময় সমস্ত দেশগুলোকে অ্যাটাক করতো রাইট তো কিন্তু স্কটল্যান্ডে ওরা অতটা সাকসেসফুল হয়নি ওকে এবং তোমরা প্রত্যেকেই রবার্ট ব্রুসের নাম শুনেছ 1324 খ্রিস্টাব্দে ব্যাটেল অফ বানাকবর্নের যে যুদ্ধটা হয়েছিল সেখানে ইংলিশদেরকে কিন্তু পরাজিত করেছিল রবার্ট ব্রুস তোমরা জানো এটা 12 বার ও ট্রাই করেছিল ইংলিশদেরকে হাঁটানোর জন্য কিন্তু 13 নম্বর টাইমসে রবার্ট ব্রুস জিতে যায় এবং তো এবং কি হয়েছিল যে স্কটল্যান্ডের পোয়েটরা এই জিনিসগুলোকে নিয়ে অনেক কবিতা লিখেছিল তার মধ্যে ফেমাস ছিল জন বারবারের ব্যাটেল অফ বানাকবর্নের যে পোয়েটটা সেটা ভীষণ ফেমাস হয়েছিল এবং স্কটিশদের একটা ব্যাপার হচ্ছে যদিও এখন আমরা সবাই ইংলিশে কথা বলি কিন্তু ওরা স্কটিশ ল্যাঙ্গুয়েজ কথা বলতো এবং তাদের ল্যাঙ্গুয়েজকে বলা হয় গেইলিক রাইট সো গেইলিক ল্যাঙ্গুয়েজে তারা কথা বলে সি লায়ন দেখে পোলার বিয়ারটাকে 47 মিনিট অ্যাটলান্টিক কর এই যে আমরা করটাই বেশি দূরে যাবে যত নিচে যাবো তত বেশি 4 মিটারে থাকে এইসব চলে এসছে আমার সেই গাড়িটা যে গাড়িটায় আগের জন্মে যখন স্কটিশ ছিলাম ওই গাড়িটা করে আমি ঘুরতে যেতাম তো চলে এসছি গাড়িটার সামনে এখন খুব ছোট্ট গাড়ি কি ছোট্ট গাড়িটা ওইখানটা আমি বসতাম এখানে দীপশ্রী বসতাম হ্যাঁ তখন আমি দীপশ্রী ছিলাম নাকি ম্যারি কুরি ছিলাম তখন দীপশ্রী ম্যারি কুইন হোক নাম এলিজাবেথ হতে পারে অনেক রকম নাম হতে পারে কিন্তু আমার পাশে ও বসতো এবং আমার পিছন দিকে 4-5 জন বাচ্চারা থাকতো 4-5 তো এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি আর এখন প্রায় দুপুর 1:30 বাজে নাকি 1:30 পৌনে 2 বাজে এখনও কিন্তু বেশ সুন্দর রোদ্দুর আছে আর
বেশ ভালো গরমই আছে। তো এখন যা হয় আর কি, বেরোলে খিদে তো পাবেই, যতই খেয়ে বেরো না কেন। এইবার আসল টাইম, আসল দুর্দান্তভাবে time। খাওয়া দাওয়া। প্রচুর দেখা হয়ে গেছে, শেখা হয়ে গেছে, জানা হয়ে গেছে, এইবার হচ্ছে খেতে হবে। প্রচন্ড জোর খিদে পেয়েছে। তাই তো আমরা সেটা ওই না খেলে তো নাই কষু। তাই এইবার আমাদের তাহলে সেই জুতো জোড়া আছে, জুতো জোড়ায় হাততালি দিয়ে দিয়ে খাবার দাবার গুলো আনিয়ে নিতে হবে। এই জায়গাটা এত সুন্দর লাগছে, এই জায়গাটা আগে এসছি বাট বাসে করেই জাস্ট ঘুরেছি, কারণ কোনোদিন ঢুকিনি। ইউ টায়ার্ড? চলোই তো, বাকিতে বস রিয়া। ও বলছো কোথায় বসে নিয়ে ভাই? ভেল আছে, ভালো। এরকম মামা আজকে কিন্তু মানডে, আর কালকে এসে রাত্রিবেলা ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তার কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর কিছুই করতে পারিনি, এসে জাস্ট খেয়ে দিয়ে ঘুমিয়েছি। তো কালকে আমরা বেশ ভালোই ঘুরলাম মিউজিয়ামে। হাউ ওয়াজ ইট ট্রিপ? নাইস। আর যে রেস্টুরেন্টে গেছিলাম না, ওটা হচ্ছে ঢিসুম,
মানে নামটা হচ্ছে ঢিসুম, হচ্ছে বম্বে রেস্টুরেন্ট, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর কি, সব কিছুই ছিল বাট অন দ্য হায়ার রেঞ্জ, মানে বুঝতেই পারছো ওখানে সবাই সিটি সেন্টারের মধ্যে শুধু ইংলিশরা মানে স্কটিশরা আর কি যাচ্ছে ওখানে, আর ইন্ডিয়ান খুব কমই ছিল, বাট টেস্ট কিন্তু খুব ভালো ছিল। কাবাবসের টেস্টগুলো ভালো ছিল না? I don't have the kebabs. এই হ্যাড চিকেন, সে একটা চিকেনের চিকেন টিক্কা মতো নিয়েছিল কিডস মেনুর মধ্যে, আর তার সাথে ছিল হচ্ছে পটেটো, বেক পটেটো, আর আমরা নিয়েছিলাম কাবাব, আর আর কি নিয়েছিলাম, চিকেন টিক্কা নিয়েছিলাম উইথ তন্দুরি নান আর গার্লিক নান। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া, বাড়িতে এসে যা ছিল তাই খেয়েছি, আর ডিনারে সেরকম কিছু ছিল মানে করতে ইচ্ছে করছিল না, পুরো ভরাই ছিল, লাইট ডিনার করেছি। তো চলো এখানেই ব্লগটা তাহলে শেষ করছি। টেক গুড কেয়ার অফ ইয়োর সেলফ, ভালো থেকো, We're going সাবধানে থেকো। outside. আর এখন আমরা বাইরে যাব, এখন অলমোস্ট বাজে 5টা, পরের দিন অফিস টফিস শেষ, চান টান করা হয়ে গেছে, এবার যাওয়া হবে বাইরে ফর আ ওয়াক। তো And then go to the play park. go to the play park. So with that, let's say everybody bye bye. Take care. See you later.